আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবো তাদের জন্য আমি এখন তোমাদের টাইপ 4 করাবো। আমি টাইপ 4 করাবো। এর আগে আমি নবম অধ্যায়ের টাইপ 1 2 3 শেষ করছি, এখন 4 শেষ করব। দেখো 4-এর প্রথম যে কোশ্চেনটা আছে, দেখো বলছে যে রেনেসা শব্দের অর্থ কী। বলছে রেনেসা শব্দের অর্থ কী। আমরা জানি রেনেসা মানে হচ্ছে নবজাগরণ করা। কি নবজাগরণ করা, তাহলে হচ্ছে কি রেনেসা শব্দের অর্থ নবজাগরণ করা, ঠিক আছে। এবার দেখো 35 ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন। বলছে 35 বলছে ভারতের আধুনিক পুরুষ হচ্ছে রাজা রামমোহন রায়। কে ছিল? রাজা রামমোহন রায়, ঠিক আছে। ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন? রাজা রামমোহন রায়। এবার দেখো 36 বলছে লতিফ স্যার ক্লাসে আধুনিক ভারতের রূপকার সম্পর্কে আলোচনা করেছিলেন। লতিফ স্যার কার কথা বলেন? বলছে ভারতের রূপকার সম্পর্কে। আধুনিক ভারতের রূপকার আমরা জানি আধুনিক ভারতের রূপকার হচ্ছে রাজা রামমোহন রায়। আধুনিক ভারতের কে? রাজা রামমোহন রায়, ঠিক আছে। এটা হচ্ছে রাজা রামমোহন রায়। 36। এবার 37 দেখো 37 বলছে সতীদাহ প্রথা বিলোপ সাধনের প্রচেষ্টা চালান কে? এটা আমরা সবাই জানি। কি 37 নম্বর বলে তো রাজা রামমোহন রায় কী করে সতীদাহ প্রথা একদম উঠিয়ে দেয়, উচ্ছেদ করে দেয়, ঠিক আছে। সতীদাহ প্রথা বিলোপ করে কে? রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা বিলোপ করে হচ্ছে রাজা রামমোহন রায়। এরপর 38 নম্বর দেখো 38 বলছে রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব কোনটি? বলছে রাজা রামমোহন রায়ের অন্যতম কৃতিত্ব কোনটি? বলছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে না। রাজা রামমোহন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেনি। অর্থনৈতিক পুনর্গঠন না। ইংরেজি শিক্ষার প্রসার ঘটায়। হ্যাঁ, রাজা রামমোহন কী করে? ইংরেজি শিক্ষার প্রসার ঘটায়। রাজা রামমোহন মূলত ইংরেজি শিক্ষার প্রসার ঘটায়। এরপরে দেখো 39টা বলছে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের রূপকার বলা হয় কেন? কারণ তিনি সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব দেন। হ্যাঁ, তিনি সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষার কি গুরুত্ব দেন। এরপর কুসংস্কার মুক্ত সমাজ গঠনে কাজ করেন। হ্যাঁ, তিনি কুসংস্কার মুক্ত সমাজ গঠনেও কাজ করেন। এরপর বলছে ব্রিটেন থেকে ভারতের জনগণকে আধুনিক চিন্তার পরামর্শ দেন না। ব্রিটেনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। তাহলে আনসার হচ্ছে 1 ও 2। 1 ও 2 হচ্ছে কয়? 1 ও 2 হচ্ছে কয়, ঠিক আছে। এরপরে 40 নম্বরটা দেখি আমরা। দেখো 40 নম্বর একটা উদ্দীপক আছে। দেখো আমরা উদ্দীপকটা পড়বো, দেন কি করব? আনসার করব, ঠিক আছে। দেখো বলছে মানিক সাহেবের একাধিক ভাষায় দক্ষতা রয়েছে। নিজ ধর্ম ছাড়াও অন্যান্য ধর্ম বিষয়ে তিনি অগাধ জ্ঞান রাখেন। সমাজের বিভিন্ন কুসংস্কার দূর করতেও তিনি প্রচেষ্টা চালান। বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইংরেজ ও আধুনিক বিজ্ঞান শিক্ষার জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে মানিক সাহেবের কর্মকাণ্ডের সাথে ইতিহাসের কোন মনীষীর কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? আমরা জানি রাজা রামমোহনের কি পাওয়া যায়? মিল পাওয়া যায়, ঠিক আছে। এটা রাজা রামমোহনের মিল পাওয়া যায়, ঠিক আছে। 40-এর আনসার হচ্ছে গ, রাজা রামমোহনের মিল পাওয়া যায়, ঠিক আছে। এরপর 41 দেখো 41টা খেয়াল করো। 41 বলছে উক্ত মনীষীর অবদানের ফলস্বরূপ তাকে বলা হয়। 41 বলছে উক্ত মনীষীর ফলস্বরূপ তাকে বলা হয় কি? দেখো দানবীর না, তিনি শিক্ষা অনুরাগী ছিল, দানবীর ছিল না। এরপর বলে আধুনিক ভারতের উপকার। হ্যাঁ, তিনি আধুনিক ভারতের উপকার ছিলেন এবং হচ্ছে শিক্ষা অনুরাগী। কী ছিল? শিক্ষা অনুরাগী। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3 হচ্ছে গয়, ঠিক আছে। আনসার হচ্ছে 2 ও 3। এবার 42 দেখো 42 বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি 1820 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে কোথায়? 1820 সালে, ঠিক আছে। আনসার হচ্ছে 42-এর ক। এরপরে 43 দেখো 43 বলছে কাকে বাংলা গদ্যের জনক বলা হয়? দেখো কাকে 43 বলছে কাকে বা ঈশ্বরচন্দ্র, আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। কি? বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাহলে আনসার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। ওকে, 44 নম্বরটা দেখো 44 নম্বরটা বলছে মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর উদ্যোক্তা কে ছিলেন? আমরা জানি মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর উদ্যোক্তা ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। মেট্রোপলিটান ইনস্টিটিউশন এর উদ্যোক্তা কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠিক আছে। এরপরে 45 নম্বরটা দেখো। ওকে, দেখো 45 নম্বরটা খেয়াল করো। 45 নম্বর বলছে উদ্দীপক আছে, দেখো আমরা উদ্দীপকটা পড়ি। বলছে অর্থের অভাব জনাব অর্জুনের শিক্ষা জীবনে ভালো ফলাফল অর্জনে বাধা হতে পারেনি। মানে সে গরিব ছিল কিন্তু সে ভালো স্টুডেন্ট হওয়ার ফলে তাকে কি অর্থের অভাবে পিছিয়ে পড়তে হয়নি। তিনি তার এলাকায় শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠানের হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্থাপন সহায়তা করেন, মানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করেন। তিনি নিজের ছেলেকে একজন বিধবা নারীর সাথে বিয়ে দেন। কি করে? বিধবা নারীর সঙ্গে বিয়ে দেন। এমন কথা হচ্ছে উদ্দীপকের অর্জুনের সাথে নিচের কোন মহান ব্যক্তির সাদৃশ্য রয়েছে? আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছিল? শিক্ষা জীবনে ভালো ফলাফল না, মানে এটা এক কথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মিলে যায়। ঠিক আছে, এরপর 46 নম্বর দেখো। 46 বলতেছে উক্ত মহান ব্যক্তির কর্মকাণ্ডের মাধ্যমে, বলছে উক্ত মহান ব্যক্তির কর্মকাণ্ডের মাধ্যমে বাংলায় শিক্ষার প্রসার ঘটে। হ্যাঁ, তার ফলে বাংলায় শিক্ষার প্রসার ঘটে। এরপর 2 বলছে সমাজে আধুনিকতার প্রচলন হয়। হ্যাঁ, সমাজে আধুনিকতার প্রচলন হয়। তার মানে 3 বলছে অভিজাত শ্রেণীর মধ্যে সাহিত্য বৃদ্ধি পায়। না, এটা ভুল। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 2। 1 ও 2 কথা আছে ক, তাহলে ক। 46 হচ্ছে ক। ঠিক আছে, ওকে, আমাদের টাইপ 4 শেষ। ঠিক আছে, আমাদের টাইপ 4 শেষ। আমরা টাইপ 5 নিয়ে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।